ঢাকার রাত নিঝুম। তেজগাঁওয়ের উঁচু ভবনগুলোর জানালায় আলো জ্বলে, কিন্তু বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ডে এক অদৃশ্য শত্রুর ছায়া। এই শত্রু কোনো ব্যক্তি নয়, বরং একটি প্রতিবেশী রাষ্ট্র ভারত। তার প্রভাব বাংলাদেশের প্রতিটি বড় সিদ্ধান্তে, চুক্তিতে, এমনকি জনগণের জীবনযাত্রায় গভীরভাবে প্রথিত। পানি বণ্টন, বন্দরের ব্যবহার, বিদ্যুৎ আমদানি, এসব যেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হলেও ভারতের অদৃশ্য হাত সবকিছু নিয়ন্ত্রণ করে। এটি একটি রাজনৈতিক থ্রিলারের গল্প, যেখানে বাংলাদেশের স্বাধীনতা এক ফাঁদে আটকা পড়েছে, আর সেই ফাঁদের নাম ভারত। প্রতিটি চুক্তির পেছনে ভারতের ছায়া। চট্টগ্রাম বন্দরের ব্যবহার থেকে শুরু করে রেলপথ আর রাস্তার সুবিধা, বাংলাদেশ উদার হৃদয়ে সবকিছু দিয়েছে। কিন্তু পাল্টা কি পেয়েছে? শুধুই প্রতিশ্রুতি আর একতরফা বাধা। যখনই বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াতে চেয়েছে, ভারত তখনই দরজা বন্ধ করে দিয়েছে। চট্টগ্রাম বন্দরের সুবিধা তারা নিয়েছে, কিন্তু যখন দেখেছে বাংলাদেশ নিজের শক্তিতে এগিয়ে যাচ্ছে, তখনই একতরফাভাবে সেই দরজা আটকে দিয়েছে। এটি বন্ধুত্ব নয়, এটি নিয়ন্ত্রণের খেলা। তিস্তার পানি নিয়ে ভারতের খেলা যেন এক চিরন্তন প্রতারণার গল্প। বছরের পর বছর ধরে চুক্তির আলোচনা, মিটিং, হাসিমুখে ছবি তোলা, কিন্তু মাঠে কোনো ফল নেই। তিস্তার পানি ভারত নিজেদের দিকে ঘুরিয়ে নিয়েছে, আর বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষকেরা শুকিয়ে যাওয়া নদীর দিকে তাকিয়ে হতাশায় ডুবে যাচ্ছেন। পানি থাকলে ধান হয়, পাট হয়, মানুষের ঘরে খাবার যায়। ভারত এটি জানে, তাই তারা বারবার পানি আটকে রাখে, প্রতিশ্রুতি দেয়, কিন্তু কাজের সময় পিছিয়ে যায়। এটি কেবল পানির খেলা নয়, এটি একটি দেশের অর্থনীতি আর জনগণের জীবনের সঙ্গে খেলা। বিদ্যুৎ খাতে ভারতের আদানি গ্রুপের সঙ্গে চুক্তি যেন বাংলাদেশের গলায় একটি শিকল। এই চুক্তিতে বাংলাদেশকে বিদ্যুৎ ব্যবহার করলেও টাকা দিতে হয়, না করলেও টাকা দিতে হয়। ইউনিট প্রতি দাম এত বেশি যে এটি দেশীয় বিদ্যুৎ উৎপাদনের তুলনায় অনেক ব্যয়বহুল। আর সরবরাহের নিশ্চয়তা তাও নেই। এটি ব্যবসা নয়, এটি একতরফা বোঝা। ভারতের এই চুক্তি বাংলাদেশকে নির্ভরশীল করে রাখার একটি কৌশল। ভারতের পণ্য বাংলাদেশের বাজারে ঢুকে পড়ে অবাধে। মানহীন সাবান, নকল কসমেটিক্স, রাসায়নিক মেশানো খাবার, সবকিছু এখানে ঢেলে দেওয়া হয়। বছরে কয়েক বিলিয়ন ডলারের পণ্য ভারত থেকে আসে, কিন্তু বাংলাদেশ যখন রপ্তানি করতে চায়, তখনই শুরু হয় শুল্ক, ট্যাক্স, লাইসেন্সের বাধা। পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করে ভারত। প্রয়োজনে রপ্তানি বন্ধ করে দেয়, আবার তাদের সারপ্লাস হলে সস্তায় ঢেলে দেয়। এতে বাংলাদেশের কৃষক আর ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়ে। এটি প্রতিযোগিতা নয়, এটি একপেশে আধিপত্য। ভারত কেবল অর্থনীতিতেই নয়, বাংলাদেশের রাজনীতিতেও হস্তক্ষেপ করেছে। কোন দলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক হবে, কার সরকার থাকলে তাদের স্বার্থ রক্ষা হবে, এই হিসাবে তারা চাপ সৃষ্টি করে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি তাদের স্বার্থের হাতিয়ার হয়ে উঠেছে। এটি গোপন ছিল এক সময়, কিন্তু এখন সবকিছু প্রকাশ্য। যখন কোনো দেশের রাজনীতিতে প্রতিবেশী ঢুকে পড়ে, তখন স্বাধীনতা ধরে রাখা কঠিন হয়ে পড়ে। এমনকি সংস্কৃতির মাধ্যমেও ভারত বাংলাদেশের ঘরে ঢুকে পড়েছে। টেলিভিশনে ভারতীয় নাটক, সিরিয়াল, রিয়েলিটি শো, এসব এখন ঘরে ঘরে। এই কন্টেন্ট বাংলাদেশের সমাজের সঙ্গে মেলে না, তবু এটি চলছে। দেশীয় নাটক, সিনেমা, শিল্পীরা জায়গা পাচ্ছে না। তরুণ প্রজন্ম ভারতীয় অভিনেতাদের পেছনে ছুটছে, নিজেদের সংস্কৃতি ভুলে যাচ্ছে। এটি কেবল বিনোদন নয়, এটি একটি জাতির চিন্তাভাবনা দখলের কৌশল। সীমান্তে গুলি চলে, বাংলাদেশিরা প্রাণ হারায়, পরিবারগুলো লাশের অপেক্ষায় কাঁদে। কিন্তু দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী হাসি মুখে ছবি তোলেন। তারা বলে সিকিউরিটির জন্য যা দরকার তাই করা হয়েছে। এই কথার মানে একটাই, বাংলাদেশের জনগণের জীবন তাদের কাছে মূল্যহীন। এটি বন্ধুত্ব নয়, এটি অবহেলা। কিন্তু এই অন্ধকার গল্পের শেষে একটি আলোর রেখা দেখা দেয়। 2024 সালের 5 আগস্ট যখন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে, তখন প্রফেসর মোহাম্মদ ইউনুস এই থ্রিলারের হিরো হয়ে ওঠেন। তিনি বাংলাদেশের অর্থনীতিকে ভারতের ফাঁদ থেকে মুক্ত করার স্বপ্ন দেখেন। তার নেতৃত্বে বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াতে শুরু করে। বড় শিল্প প্রকল্প এখন দেশীয় পরিচালনায় চলছে। জ্বালানি খাতে বিকল্প উৎস খোঁজা শুরু হয়েছে। ইউনুসের নীতি স্বচ্ছ আর দৃঢ়। তিনি ভারতের সঙ্গে সম্পর্কে সমতার ভিত্তি চান। তার বক্তব্যের সার কথা, সম্পর্ক থাকবে, কিন্তু তা হবে চোখে চোখ রেখে। তার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হচ্ছে, রেমিটেন্সের প্রবাহ বাড়ছে, রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, দেশীয় শিল্পকে উৎসাহিত করা হচ্ছে। ইউনুস যেন বাংলাদেশের জনগণের কণ্ঠস্বর, যারা চায় স্বাধীনতা, মর্যাদা আর সমতা। ঢাকার রাজপথে একদিন একটা স্লোগান উঠেছিল, এই দেশ কার?
জনগণের? সেই স্লোগানের মানে আজ সত্যি হচ্ছে। ভারতের ছায়া থেকে বেরিয়ে এসে বাংলাদেশ দাঁড়াচ্ছে নিজের পায়ে। তিস্তার পানির স্রোতের মতোই ফিরে আসছে আত্মমর্যাদা। হাসিনার ভারত নির্ভর শাসনের পতনে যে শূন্যতা তৈরি হয়েছিল সেটা পূরণ করেছেন একজন নোবেলজয়ী অর্থনীতিবিদ, যার হাতে অস্ত্র নেই, আছে আত্মবিশ্বাস, পরিকল্পনা আর দেশপ্রেম। বাংলাদেশ এখন আর তাদের নয়, বাংলাদেশ এখন নিজের।